দিন আমার। নতুন ব্যাগ, নতুন জামা, মুখে টেনশনের ছাপ। এটাই হচ্ছে আমি। মানে আমি হচ্ছে গল্পের নায়ক। নাম সাগর। লাজুক, ভদ্র, আর একটু বোকা টাইপের আমি। নিজের প্রশংসা নিজে করতে খুব ভালো লাগে। কিন্তু এত মস্ত বড় গেটের সামনে দাঁড়িয়ে আছি। আব্বু তো বলেছিল যে এই ভার্সিটির ভিতরে প্রবেশ করলে নাকি আমি অনেক বড় হয়ে যাব। কিন্তু এই গেট পার হতেই তো আমার পেট গুড়গুড় করা শুরু করছে। এইসব মনে মনে বলতেছে সাগর, আর এক পা দুপা করে সামনের দিকে এগিয়ে যাইতেছে। হঠাৎ গাছতলা থেকে তিনজন ছেলে সাগরকে ডাক দিয়ে বলতে লাগলো। এই ভাই থামেন, আপনাকে দেখে তো নতুন নতুন লাগতেছে। সাগর কিছুটা ভয় পেয়ে আমতা আমতা করতে লাগলো। জি মানে না, মানে হ্যাঁ, আমি এই কলেজে নতুন। সাগরের এরকম ভয় পাওয়া দেখে তিনজন ছেলে হাসতে লাগলো আর সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আরে ভাই দাঁড়াও, কোথায় যাইতেছো? আমাদের কথাগুলো তো শুনে যাও। কথা না শুনেই চলে যাইতেছো? হ্যাঁ ভাই বলেন, কি বলবেন? আগে আমাদের পাস হয়ে সালাম করো, তারপর একটা গান গাইতে হবে। গানটা হচ্ছে, আমি ছোট্ট একটা ছেলে, সিনিয়র ভাইয়েরা আমাকে র্যাগিং করতে ভালোবাসে, তাই আমি র্যাগিং খেতে ভালোবাসি। এইদিকে সাগর মাথা নিচু করে মনে মনে বলতে লাগলো। আমাকে তো এইগুলো আব্বু বলে দেয় নাই আসার সময়। ওরা আমাকে এগুলো বলতেছে কেন? সাগর কিছু বলতে যাবে এমন সময় পিছন থেকে একটা মেয়ে বলে উঠল। কিরে শিমুল, নয়ন, রাফি, তোদেরকে না বারণ করেছি নতুন যারা আসবে তাদেরকে র্যাগিং না করার জন্য? তাহলে এই ছেলেটাকে র্যাগিং করছিস কেন তোরা? নদী আপু, আমরা এই ছেলেটাকে র্যাগিং করতেছি না, তাকে এই কলেজের নিয়মকানুন বুঝিয়ে দিতেছি, যাতে সে এই কলেজে যদি বিপদে পড়ে তাহলে তোমার কাছে আসার জন্য। এইসব কিছু বুঝছিস তো? ভাই, আপনি এত মিথ্যা কথা বলেন কেন? আপু, এই তিনজন ছেলে আমাকে র্যাগিং করেছিল, কিন্তু র্যাগিং করার আগে আপনি চলে এসেছেন। আরে ভাই, মিথ্যা কথা বলছিস কেন? তোরে 10 টাকার চকলেট এনে খাওয়াবো, মিথ্যা কথা বলিস না, যা এখান থেকে। সাগর চলে যেতে যাবে এমন সময় নদী সাগরকে ডাক দিয়ে বলতে লাগলো। এই ছেলে এখানে দাঁড়া, কোথায় যেতেছিস? আমার সাথে এখনো কথা শেষ হয় নাই। আমার কথা শেষ হবে, এরপর তুই এখান থেকে যেতে পারবি। সাগর আবারও পিছনে ফিরে দাঁড়ালো। এইদিকে নদী শিমুলের গালে ঠাস করে জ্বর মেরে বলতে লাগলো। তোকে কে বারবার বারণ করেছি? তোদেরকে বারবার বারণ করেছি তোরা র্যাগিং করবি না, তবুও র্যাগিং করছিস। সেটার জন্য আজকে বেশি কিছু করলাম না, জাস্ট তোকে একটা চড় মারলাম। আর বাকি দুইজন আশা করি ঠিক হয়ে যাবি। আর এই ছেলে, তোমাকে দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই পোশাক আশাক, খুব ভালো। এরকম হাবা গোবা ভাবে থাকো কেন? আসলে আপু, আমি তো এই কলেজে নতুন, আর আমার আব্বু বলে দিয়েছে যে কলেজে ঢুকলে নাকি আমি অনেক বড় হয়ে যাব। আরে বেটা, কলেজে মানুষ এসে স্মার্ট হয়, বড় হয় না। আর বড় হয় ক্লাসের দিক দিয়ে। তুই যেই বড় হওয়ার কথা বলতেছিস, এটা বড় হওয়া না। তোর আব্বু বলেছে ক্লাসের দিক দিয়ে বড় হবি, কিন্তু তুই মনে হয় উল্টো ভেবেছিস। এখন ক্লাসে যা, পরে আবার যদি তোর সাথে দেখা হয় তাহলে তোর সকল ডিটেলস জেনে নিব। সাগর ওইখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলো ক্লাসরুমে। ভিতরে প্রবেশ করতেই কয়েকজন ছেলে এবং মেয়ে সাগরকে ঘিরে ধরলো আর বলতে লাগলো। এই ছেলে, তোকে এতক্ষণ দাঁড়া করিয়ে রেখে ওই নদী মেয়েটা কি বলেছিল তোকে? কিন্তু আমি তো আগের মতো আছি, একটু তো বড় হই নাই। তেমন কিছু বলে নাই তো। আর সে তো আমার গার্লফ্রেন্ড, আমাকে আবার কি বলবে? কি? তুই নদী আপুর বয়ফ্রেন্ড? আর নদী আপু আমাদের সকলকে বলে বেড়ায় উনি সিঙ্গেল। দাঁড়া, ক্লাস শেষ হোক, এরপর নদী আপুকে ধরতেছি। সাগর চুপচাপ একেবারে পিছনে বেঞ্চে গিয়ে বসে পড়ল। বেশ কয়েকটা ক্লাস শেষ হতেই ক্লাসের সকল ছেলেমেয়েরা চলে আসলো নদীর কাছে। সবাইকে একসাথে আসতে দেখে নদী বলতে লাগলো। কি ব্যাপার, তোমরা সবাই একসাথে এখানে এসেছো? কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হয়েছে মানে অনেক বড় সমস্যা হয়েছে। আপনি আমাদেরকে কলেজে প্রেম করতে দেন না, আর নিচে অথচ প্রেম করে বেড়াচ্ছেন, তাও আবার জুনিয়র ছেলের সাথে। মানে কি সব আবোল তাবোল বলতেছো তোমরা? আমি প্রেম করে বেড়াচ্ছি মানে? আমি প্রেম করলে তো আমার ফ্রেন্ড সার্কেলরা সবাই জানতো। কিরে, তোরা চুপ করে আছিস কেন বল? মারিয়া এবং বাকি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি,
নদী রিলেশন করে না। রিলেশন করলে আমরা অবশ্যই জানতাম। আর তোমরা জানতে, যেহেতু নদী এই কলেজের একজন মেয়ে লিডার। তাহলে ওই ছেলেটা বলল কেন যে নদী আপু ওই ছেলেটার গার্লফ্রেন্ড? কেউ তো আর ইচ্ছা করে নিজের পায়ে কুড়াল মারবে না। নিশ্চয়ই নদী আপু রিলেশন করে, তা না হলে ছেলেটা বলতো না। কোন ছেলেটা বলেছে? তাকে নিয়ে আসো তো এখানে, আমিও দেখতে চাই তার কত বড় কলিজা। সে আমাকে বলে আমি নাকি তার গার্লফ্রেন্ড। 19টা বছর একা কাটিয়ে দিয়েছি, আর এখন কিনা শুনতে হচ্ছে আমার বয়ফ্রেন্ড আছে। এই, তোমরা কয়েকজন যাও তো, ক্লাস থেকে ছেলেটাকে নিয়ে আসো। কয়েকজন ছেলেমেয়ে চলে আসলো ক্লাসরুমে। এসে দেখে সাগর চুপচাপ বসে চকলেট খাচ্ছে আর ফোন টিপতেছে। সাগরকে দেখে একজন ছেলে বলতে লাগলো, এই ছেলে, চল আমাদের সাথে। নদী আপু তোকে ডেকেছে আজকে, তোর হাড়গুড্ডি ভেঙে ফেলবে। আরে ভাই, এসব কি বলতেছেন? নদীতে পড়ে গেলে তো মানুষ মারা যায়, আর আপনি বলতেছেন নদী আমার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবে? এটা কিভাবে সম্ভব? আরে বেটা, এটা সেই নদী না, এটা হচ্ছে একটা মেয়ে, তার নাম হচ্ছে নদী। চল আমাদের সাথে, উনি বাহিরে বসে আছে, তোর জন্য অপেক্ষা করছে। সাগরকে নিয়ে সবাই চলে আসলো বাহিরে। নদীর সামনে এসে দাঁড়াতেই নদী বলতে লাগলো, কিন্তু তুই সেই ছেলেটা না, আজকে নতুন কলেজে এসেছিস? হ্যাঁ, আমি সেই ছেলেটা, আজকে নতুন কলেজে এসেছি। আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি তোকে ডেকেছি। তুই সবাইকে কি বলে বেড়াচ্ছিস? আমি নাকি তোর গার্লফ্রেন্ড, তুই নাকি এইসব বলতেছিস সবাইকে? আরে আপু, ওরা আমার পুরো কথা না শুনেই আগে আগে বলা শুরু করে দিয়েছিল যে আপনি আমার গার্লফ্রেন্ড। পরে আর আমি বাকি কথা বলতে পারি নাই। বাকি কথাটা কি সবার সামনে বল, আর আমার কাছে মাফ চা। এই পিচ্চি ছেলে, তুমি তো ক্যান্টিনে কাজ করো তাই না? নদী আপু তোমার কাছে চা চাইতেছে, যাও চা নিয়ে আসো। ওরে বলদের বাচ্চা, চা আনতে বলি নাই, মাফ চাইতে বলছি। তাড়াতাড়ি মাফ চা। আরে, আপনি আবারও চা চাইতেছেন? এই দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি চা নিয়ে আয়। এবার নদী কিছুটা রেগে গিয়ে সাগরের শার্টের কলার টেনে ধরে সাগরের মুখটা তার সামনে নিয়ে বলতে লাগলো, আমি কি তোর বউ নাকি যে আমার সাথে মস্করা করতেছিস তুই? এটা বলতে না বলতেই সাগর নদীকে জড়িয়ে ধরে নদীর ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে কামড়ে ধরল। এইদিকে বাকি সবাই তো পুরাই অবাক। নদী সাগরকে সরানোর চেষ্টা করতেছে, কিন্তু সাগর সরতেছে না। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর সাগর ছেড়ে দিল। নদী ছাড়া পেয়ে সাগরের সামনে এসে ঠাস ঠাস করে সাগরের গালে কয়েকটা চর বসিয়ে দিল আর বলতে লাগলো, তোর মতো লুচ্চা ছেলেকে আমি যদি 1 মিনিটের মধ্যে এই কলেজ থেকে না বের করেছি, তাহলে আমার নাম নদী না। 1 মিনিট? ঠিক আছে, আমি ঘড়ির টাইম গুনতেছি। জাস্ট 1 মিনিট পার হয়ে গেলে পরে কিন্তু আমাকে আর বের করতে পারবেন না। আপনার টাইম শুরু হয়েছে। এই বলে সাগর টাইম গুনতে লাগলো। এদিকে নদী সাগরের টাইম গোনা দেখে আরো রেগে গেল আর বলতে লাগলো, তোর টাইম গুনা বের করতেছি, দাঁড়া তুই এখানে। এবার সাগর নদীর মুখে তাকিয়ে দেখে নদীর মুখ পুরো লাল হয়ে গেছে। এটা দেখে সাগর এক দৌড়ে চলে আসলো কলেজের বাহিরে। পিছনে তাকিয়ে দেখে নদী তার পিছন করতেছে। এটা দেখে সাগর দৌড়াতে দৌড়াতে অলিগলি দিয়ে চলে আসলো তার বাড়িতে। দরজার সামনে দাঁড়িয়ে কুকুরের মতো হাঁপাচ্ছে আর মনে মনে বলতেছে, যাক, আমাকে তো আর কেউ বোকাশোকা বলতে পারবে না। এখন তো আমি কলেজের লেডি ডনকে লিপ কিস করেছি, কালকে জানি কি হয়। থাক, কালকে আর কলেজে যাব না, কালকের পরের দিন যাব। এখন রুমে গিয়ে একটু বিশ্রাম নিই। এক দৌড়ে 1 কিলোমিটার পথ এসেছি, আল্লাহ বাঁচাইছে আমারে। এই বলে সাগর বাড়ি কলিং বেল দিল। বেশ কিছুক্ষণ পর সাগরের আম্মু এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, সাগরের আম্মু, নায়কের আম্মু। কি রে সাগর, আজকে কি তোর ক্লাস শেষ নাকি? এত তাড়াতাড়ি চলে আসলি যে? আম্মু, তুমি জানো না তোমার ছেলে পড়ালেখায় পিএইচডি করেছে। স্যার আমাকে দেখেই ছুটি দিয়ে দিছে আধা ঘন্টা পড়িয়ে। তাই তো আমি তাড়াতাড়ি চলে এসেছি। আর স্যার বলেছে যে কালকে না যাওয়ার জন্য। কালকে নাকি আমার ছুটি। স্যারেরা তো কখনোই এসব বলে না।
নিশ্চয়ই তুই কিছু করেছিস, তাই তো এসব বলেছে। আচ্ছা যা, এখন ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার রেডি করতেছি। সাগর কিছু না বলেই চলে গেল তার রুমে। এইদিকে নদী বসে আছে গাছতলায় আর রাগে সাপের মতো ফুসফুস করতেছে। এইদিকে মারিয়া অনেক বোঝানোর চেষ্টা করতেছে নদীকে, কিন্তু নদীর মাথা এখনো পুরাই গরম। দেখ মারিয়া, আমাকে বিরক্ত করবি না, এখান থেকে চলে যা। তোদেরকে আবার কখন কি বলে বসি তার কোনো ধারণা নেই। আমাকে বিরক্ত না করে ওই ছেলের বাড়ির অ্যাড্রেস তাড়াতাড়ি খুঁজে নে। আমাকে লিপ কিস করেছে, আজ পর্যন্ত এই নদীর গায়ে কেউ হাত দিতে পারে নাই, সেইখানে কিনা এই ছেলে আমাকে লিপ কিস করেছে। তার তো একটা শাস্তি হবেই হবে। আচ্ছা তুই শান্ত হয়ে এখানে বস, আমি দেখি প্রিন্সিপাল স্যার তার কেবিনে আছে নাকি। যদি থাকে তাহলে আমি ওই সাগরের বাড়ির ঠিকানা বের করতেছি। এই বলে মারিয়া চলে গেল প্রিন্সিপাল স্যারের কেবিনে। গিয়ে দেখে প্রিন্সিপাল স্যার বসে বসে আরও কয়েকজন স্যারের সাথে কথা বলতেছে। মারিয়াকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার মারিয়া, হঠাৎ তুমি আমার কেবিনে? নদীর কিছু হয়েছে নাকি? না স্যার, নদীর কিছু হয় নাই, নদী একদম পুরোপুরি সুস্থ আছে। আপনার কাছে একটা ইনফরমেশন চাইতে এসেছি। আমাদের কলেজে যে নতুন একটা ছেলে ভর্তি হয়েছে, নাম হচ্ছে সাগর, তার বাড়ির ঠিকানাটা একটু দেন তো। ঠিকানা দিব কিভাবে? ছেলেটা তো ঠিকানার জায়গায় কোনো কিছুই লেখে নাই, আর আমিও একটু কলেজে ব্যস্ত ছিলাম, তাই আর চেষ্টা করতে পারি নাই। কাগজপত্রগুলো আমার কাছে দেন তো, আমি একবার দেখি, কোনো না কোনো ইনফরমেশন তো পাবো, হয়তো নাম্বার বা বাড়ির অ্যাড্রেস। প্রিন্সিপাল স্যার মারিয়ার কেবিনে সাগরের কাগজগুলো দিতেই মারিয়া সাগরের ফোন নাম্বার পেল। ফোন নাম্বারটা নিয়ে মারিয়া চলে আসলো নদীর কাছে, এসে বলতে লাগলো, নদী, সাগরের ফর্মে কোনো অ্যাড্রেস ছিল না, তবে এই নাম্বারটা পেলাম, ফোন দিব নাকি? ফোন দিব না কি করব, আবার জিজ্ঞেস করতেছিস? তাড়াতাড়ি ফোন দে, দেখ কি রিসিভ করে। যদি ওর আম্মু বা আব্বু রিসিভ করে তাহলে বাড়ির ঠিকানাটা কোনোভাবে নেই, তারপর তার বিচার আমি করতেছি। মারিয়া ওই নাম্বারে ফোন দিতেই সাগর কলটা রিসিভ করলো, কানের কাছে নিয়ে এলো। তখন ওই পাশ থেকে নদী বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, তোর যদি সাহস থাকে তাহলে তুই এক্ষুনি কলেজ মাঠে আয়, আমি তোকে দেখতে চাই। তোর কত বড় সাহস, তুই আমাকে লিপ কিস করেছিস? আমার তো মাথায় এখন আগুন ধরতেছে। মিস নদী, আমি তো আপনার মাথায় আগুন ধরানোর জন্য ওই কলেজে ভর্তি হয়েছি। আর আমাকে বলেছিলেন কি আমি হাবাগোবা? দেখেছেন তো এই হাবাগোবা ছেলেটা কি করতে পারে আপনার। কালকে আমি কলেজে যাব না, আপনি দেখি কি করতে পারেন আমাকে। আমার বাড়ির ঠিকানা পেলেন না, আপনি কিভাবে আমাকে বের করবেন? তোকে বের করার সময় লাগবে না বেশি, এখন ফোন রাখ, রাতের ভেতরে তোকে আমার কাছে নিয়ে আসবো, এরপর তোকে তোর প্রাপ্য শাস্তি দিব। এই বলে নদী কলটা কেটে দিয়ে মারিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো তার বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। নদীকে রাগান্বিত অবস্থায় দেখে কিছু জিজ্ঞেস করে না, কারণ নদীর আম্মু জানে যদি এখন কিছু জিজ্ঞেস করে তাহলে তার উপর দিয়ে ঝড় যাবে। এদিকে নদী বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতেই বলতে লাগলো, আম্মু মামাকে ফোন দাও আর বলো যে আমার একটা বাড়ির অ্যাড্রেস লাগবে, আমি ফোন নাম্বার দিতেছি। কি হয়েছে নদী, আমাকে একবার বল, আমি শুনি, এরপর তোর মামাকে ফোন দিতেছি। আমি তোকে ফোন দিতে বলেছি, অন্য কিছু বলতে বলি নাই। তুমি তাড়াতাড়ি ফোন দাও, ফোন দিয়ে তারপর আমাকে ফোন দাও, ফোনটায় আমি কথা বলতেছি। নদীর আম্মু নদীকে খুব ভয় পায়, কারণ নদী যখন যেটা বলবে তাই করবে। এখন সে বলেছে তার মাম্মাকে ফোন দেওয়ার জন্য, তার মানে তার মামাকে ফোন দিতে হবে, না হলে নদী অনেক রেগে যাবে। নদীর আম্মু তার ছোট ভাইকে কল দিতেই ওপাশ থেকে তার ছোট ভাই কল রিসিভ করলো। এইদিকে নদী ফোনটা হাতে নিয়ে বলতে লাগলো, হ্যালো মামা, আমার একটা বাড়ির অ্যাড্রেস বা একটা ছেলেকে চাই, এনে দিতে পারবে? অবশ্যই পারবো, তুই শুধু ফোন নাম্বারটা দে, এরপর আমি ছেলেটাকে তুলে নিয়ে আসতেছি। ঠিক আছে, ছেলেটাকে তুলে নিয়ে আসবে, তবে একটা কথা, তুমি পুলিশের ড্রেস পরে যাবে না, পুলিশের ড্রেস পরে গেলে ছেলেটা আসবে না। তুই কোনো চিন্তা করিস না, তুই শুধু দেখ আমি ছেলেটাকে কিভাবে তুলে নিয়ে আসি। তুই নাম্বারটা দে,
ছেলেটাকে নিয়ে আসার পর আমি তোকে ফোন দিয়ে জানাবো। ঠিক আছে মামা, এখন তাহলে ফোন রাখলাম, আর যত তাড়াতাড়ি পারো তাকে তুলে নিয়ে আসো। এই বলে নদী কলটা কেটে দিল। এদিকে নদীর মামা মুক্তার নাম্বারটা তুলে কল দিল সাগরকে। বেশ কিছুক্ষণ পর সাগর কলটা রিসিভ করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কে বলতেছেন? আসসালামু আলাইকুম, আমি থানা থেকে মুক্তার বলছিলাম। আপনার নাম তো সাগর, তাই না? জি, আমার নাম সাগর। কেন, কি হয়েছে? আর থানা থেকে হঠাৎ ফোন আসলো কেন? আপনার নামে একটা মেয়ে মামলা করে গেছে কিছুক্ষণ আগে। আপনি দয়া করে একটু থানায় এসে যোগাযোগ করেন। আর যদি না আসেন তাহলে আমরা আপনার বাড়ি থেকে তুলে নিয়ে আসব। তখন কিন্তু আপনার পুরো পরিবারের মান সম্মান চলে যাবে। এসব করার দরকার নেই, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। কোন থানায় আসতে হবে আমাকে? থানায় আসতে হবে না, আমি একটা লোকেশন দিতেছি, ওই লোকেশনে তুমি আসো। এরপর তোমার সকল কিছু যাচাই বাছাই করে তোমাকে ছেড়ে দেওয়া হবে। ঠিক আছে, আপনি ঠিকানাটা মেসেজ করে পাঠিয়ে দিন, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। নদীর মামার ঠিকানাটা মেসেজ করে পাঠিয়ে দিল সাগরকে। মেসেজ পাঠানোর পর নদীর মামা কল দিল নদীকে। বেশ কিছুক্ষণ পর নদী কলটা রিসিভ করে বলতে লাগলো, হ্যাঁ মামা, বলো কি বলবে। আমি তোকে একটা ঠিকানা পাঠাচ্ছি, 10 মিনিটের মধ্যে ওইখানে চলে আয়। সাগর নামের ছেলেটা আসতেছে। ঠিক আছে, ঠিকানাটা মেসেজ করে পাঠিয়ে দাও, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। নদীর মামা কলটা কেটে দিয়ে নদীকে ঠিকানাটা মেসেজ করে পাঠিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর নদীর মামা চলে গেল। ওইখানে গিয়ে দেখে তার মামা দাঁড়িয়ে আছে পুলিশের গাড়ি নিয়ে। নদী তার মামাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মামা, সাগর কি এখনো আসে নাই? না, সাগর এখনো আসে নাই। তুই গাড়িতে বস, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। নদী গাড়িতে বসে ফোন টিপতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সাগর আসলো। গাড়ির সামনে এসে দাঁড়াতেই নদীর মামা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, গাড়ির ভিতরে বসো, এরপর তোমার সাথে কথা বলতেছি। সাগর গাড়ির ভিতরে ঢুকে বসে পড়তে সামনের দিকে তাকিয়ে দেখে নদী বসে আছে। নদীকে দেখে কিছুটা ভয় পেয়ে সাগর বলতে লাগলো, আপু, আপনি এখানে কি করেন? আমি এখানে কি করি তোকে না হয় কিছুক্ষণ পর বলতেছি। আমি এখানে কি করি, আগে তোর তেলগুলো মজিয়ে নে। মামা, তুমি গাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়াও, আমি ওর একটা ব্যবস্থা করে এরপর তোমাকে ডাক দিতেছি। ঠিক আছে, তুই তোর কাজ কর, আমি দোকান থেকে 1 কাপ চা খেয়ে আসতেছি। নদীর মামা এখান থেকে চলে গেল চায়ের দোকানে। এইদিকে নদী গাড়ির গ্লাসগুলো উঠিয়ে দিয়ে সাগরের সামনে এসে বসলো আর বলতে লাগলো, কে যেন বলেছিলি আমি তোর গার্লফ্রেন্ড? যা, মেনে নিলাম আমি তোর গার্লফ্রেন্ড। এখন আমার কথা শোন, গার্লফ্রেন্ড হয়েছি বলে কি আমার ঠোঁটের সাথে তোর ঠোঁট একত্রিত করে লিপকিস করতে হবে? লিপকিস করবো না তো কি করব? আপনার এত সুন্দর ঠোঁট কাছে পেয়ে ছেড়ে দিব নাকি? সবার মতো আমি না। হ্যাঁ, তোকে বুঝতে পারলাম। এখন সবার মতো তুই না, এখন বল আমার লিপকিস আমাকে ফিরিয়ে দিবি কি করে? মামা দোকানে গেছে, 10 মিনিট সময় দিলাম, আমার লিপকিস আমাকে ফিরিয়ে দে। আর আমাকে জড়িয়ে ধরেছিস, সেটার জন্য তোকে শাস্তি পেতে হবে, অনেক বড় শাস্তি পেতে হবে। সবার আগে আমার লিপকিস ফিরিয়ে দে। লিপকিস করেছি, লিপকিস আবার ফিরিয়ে দেওয়া যায় নাকি? আমি লিপকিস ফিরিয়ে দিতে পারবো না, এসব ফিরিয়ে দেওয়া যায় না। আপনাকে জড়িয়ে ধরেছি, এটা শাস্তি দিতে পারেন, আর সাথে কিস করেছি, এটা শাস্তিও দিতে পারেন। তুই আগে আমার লিপকিস ফিরিয়ে দে, এরপর তোকে জড়িয়ে ধরার শাস্তি দিতেছি। আগে জড়িয়ে ধরার শাস্তিটা দেন, এরপর আমি লিপকিস ফিরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। ততক্ষণে আপনি জড়িয়ে ধরার শাস্তিটা দিয়ে দেন। নদী তার ব্যাগ থেকে একটা লোহার আর তার কাটা একটা মেস বের করে তার কাটা গরম করতে লাগলো। দীর্ঘ 3.5 মিনিট গরম করার পর তার কাটাটা একেবারে রক্তবর্ণ লাল হয়ে গেছে। এই তার কাটাটা সাগরের হাতের বিভিন্ন জায়গায় লাগিয়ে দিল। লাগানোর সাথে সাথে ওই জায়গাটা পুড়ে ফসকা পড়ে গেছে সাথে সাথেই। এটা দেখে সাগর এক পলকভাবে নদীর দিকে তাকিয়ে আছে। এইদিকে নদী আবারও তার কাঁটাটা বেশ কয়েক মিনিট গরম করার পর আবারও সাগরের হাতে লাগিয়ে দিল। এইভাবে 2 হাতে পুরো বিভিন্ন জায়গায় লাল বানিয়ে ফেলেছে আর ফসকা পড়ে গেছে। নদী সাগরের 2 গাল খামচে ধরল। বেশ কিছুক্ষণ খামচে ধরার পর সাগরের 2 গাল থেকে রক্ত
বের হতে লাগলো। এটা দেখে নদী সাগরকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, এবারের মতো তোকে ছেড়ে দিলাম, আর ভুলেও কিন্তু ওই কলেজে কারোর সাথে এরকম ব্যবহার করিস না। যদি এরকম ব্যবহার করিস তাহলে বুঝতেই পারছিস, আমার সাথে যদি এতটুকু ব্যবহারের কারণে আমি এতটুকু করতে পারি, অন্য কারোর সাথে করলে আমি কি করতে পারি তা তোর ধারণা হয়ে গেছে আশা করি। এখন যা। সাগর গাড়ি থেকে নেমে হাঁটা দিল বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে সাগর চলে আসলো বাড়িতে। মুখে একটা মাস্ক পরে নিয়ে কলিং বেলটা বাজালো। বেশ কিছুক্ষণ পর সাগরের ছোট বোন এসে দরজা খুলে দিয়ে বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, হঠাৎ তুমি মুখে মাস্ক পরে এসেছো? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে কি সমস্যা হবে? কোনো সমস্যা হয় নাই। রাস্তায় অনেক ধুলাবালি পড়েছে তো, এটার জন্য মাস্ক পরেছিলাম। আচ্ছা, আমি এখন রুমে গেলাম, আমাকে ডাক দিস না, রাতে আমি খাবার খাবো না। যদি ক্ষুধা লাগে তাহলে আমি তোকে বলবো নে, তুই খাবার এনে দিয়ে যাস আমার রুমে। ঠিক আছে ভাইয়া, যাও তাহলে। তুমি তোমার রুমে যাও, আর কিছু লাগলে আমাকে বলবে, কেমন? আম্মু একটু মামাদের বাসায় গেছে, বলেছে যে সন্ধ্যার দিকে চলে আসবে। সাগর কিছু না বলে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে তাড়াতাড়ি করে শার্টটা খুলে ফেলতেই দেখতে পেল পুরো শরীরে দাগ বসে গেছে এবং ফোসকা পড়ে গেছে। ফোসকাগুলোর জায়গায় জায়গায় পানি এসে গেছে। এটা দেখে সাগর কান্না করে দিল আর বলতে লাগলো, সামান্য মাত্র ছোট্ট একটা ভুলের কারণে এত বড় শাস্তি পেলাম। ভাগ্যে হয়তো শাস্তিটা লেখা ছিল, তাই এমন হয়েছে আমার সাথে। সাগর তাড়াতাড়ি করে কয়েকটা ছবি তুলে তার বান্ধবীর কাছে পাঠিয়ে দিল। তার বান্ধবী বর হচ্ছে একজন ডাক্তার। বেশ কিছুক্ষণ পর সাগরের বান্ধবী পিকগুলো দেখে বলতে লাগলো, কিরে সাগর, তোর হাতের এই রকম অবস্থা হয়েছে কিভাবে? তুই কি এমন কাজ করেছিস যে তোর হাতের এরকম অবস্থা হয়েছে? আর বলিস না, বাড়িতে একটু কাজ করছিলাম তো হঠাৎ চুলায় বাড়ি মারতেই এই রকম অবস্থা হয়েছে। আচ্ছা, তুই তোর বরকে এই পিকগুলো দেখিয়ে আমাকে কিছু ওষুধপত্রের নামগুলো বল। অনেক জ্বালাপোড়া করতেছে, তাড়াতাড়ি ওষুধ আনতে হবে গিয়ে। আচ্ছা, তুই আমাকে কিছুক্ষণ সময় দে, আমি বলছি কি কি ওষুধ আনতে হবে। সাগরের বান্ধবী বেশ কিছুক্ষণ পর ওষুধের নাম পাঠিয়ে দিল। এইদিকে সাগর ওষুধের নামগুলো একটা কাগজে লিখে তার বন্ধু রাকিবের ফোনে ছবিটা পাঠিয়ে বলতে লাগলো, হ্যালো রাকিব, এই ওষুধগুলো আমাকে এনে দে তো। আমি তোর বিকাশে 2000 টাকা পাঠাচ্ছি। যদি আরও বেশি টাকা লাগে তাহলে তোর কাছে থাকলে দিয়ে নিয়ে আসিস। পরে বাসায় আসলে আমি তোকে পাঠিয়ে দিব নে। আর ওষুধগুলো তোর কলেজ ব্যাগের ভিতরে ভরে এরপর নিয়ে আসবি, যাতে বাড়ির কেউ না দেখে। হঠাৎ এই ওষুধগুলো কি কাজে লাগবে? আর তোর কি হয়েছে যে এত ভয় পাচ্ছিস আর এইরকমভাবে কথা বলতেছিস? আরে কিছু হয় নাই, আর কই ভয় পাচ্ছি। তুই ওষুধগুলো এনে দে, আমায় একটু দরকার আছে। আচ্ছা, আমি এনে দিব নে। 1 ঘন্টা পরে আমি তোদের বাসায় আসতেছি ওষুধগুলো নিয়ে। আমি এখন পড়াইতেছি। আচ্ছা, তুই ওষুধগুলো কেনার পর আমাকে একবার ফোন দিস। ঠিক আছে, ফোন দিব নে, এখন ফোন রাখলাম। সাগর কলটা কেটে দিয়ে বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতে লাগলো। এদিকে নদী বাসায় এসে তার রুমে বসে কল দিল তার বান্ধবী মারিয়াকে আর বলতে লাগলো, তোর ফোনে একটা ভিডিও পাঠিয়েছি, ভিডিওটা দেখ কেমন হয়েছে, আমাকে জানা। আচ্ছা, আমি জানাইতেছি। মারিয়া কলটা কেটে দিয়ে ভিডিওটা দেখে পুরো অবাক হয়ে গেল আর সাথে সাথে ফোন দিল নদীকে। এদিকে নদী কলটা রিসিভ করে বলতে লাগলো, দেখেছিস ভিডিওটা কেমন হয়েছে বল? এটা একদম তুই ঠিক করিস নাই। জানিস তোর এটার কারণে ছেলেটার কি হতে পারে? আরে কোনো কিছুই হবে না, ওর মতো কত ছেলেকে আমি এরকম করেছি, সব ছেলে একদম ঠিকঠাক আছে, সেও ঠিকঠাক থাকবে। দেখে নিস, কালকে কলেজে যাবে। তোর সাথে এখন আমার কথা বলতে ইচ্ছে করতেছে না, ফোন রাখ। এই বলে মারিয়া কলটা কেটে দিল। এদিকে মারিয়া খুব চিন্তায় পড়ে গেল, কারণ সে জানে হাতে ফোসকা পড়ে গেলে কিরকম জ্বালাপোড়া করে আর কেমন লাগে। এই সব কিছু ভাবতে ভাবতে মারিয়া সাগরের নাম্বারে কল দিল। এদিকে সাগর অজানা নাম্বার দেখে কলটা রিসিভ করলো না, কারণ আবার যদি কোনো সমস্যায় পড়ে এটার জন্য। বেশ কয়েকবার মারিয়া নাম্বারে কল
বেশ কয়েকবার মারিয়া সাগরের নাম্বারে কল দিল, কিন্তু সাগর একবারও কল রিসিভ করলো না। দীর্ঘ 1 ঘন্টা পর রাকিব সবগুলো ওষুধ নিয়ে চলে আসলো সাগরের রুমে। দরজায় কয়েকবার টোকা দিতে ভিতর থেকে সাগর বলতে লাগলো। সে এসেছে। আরে শালা, আমি এসেছি, দরজা খোল। সাগর দরজা খুলে তাড়াতাড়ি করে রাকিবকে রুমের ভিতরে ঢুকিয়ে নিল আর সাথে সাথে দরজাটা আটকে দিল। রাকিব সাগরের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে রইল আর বলতে লাগলো, কিরে সাগর, তোর মুখের এরকম অবস্থা কেন? তোর মুখের এরকম অবস্থা কে করেছে? সেসব না হয় পরে জানতে পারবি, এখন এক কাজ কর, মলমগুলো আমার হাতে লাগিয়ে দে। এই বলে সাগর তার শার্ট পুরোটা খুলে ফেলতে রাকিব আরও অবাক হয়ে গেল আর হাতের দিকে তাকিয়ে রাকিব বারবার সাগরকে জিজ্ঞেস করতেছে এরকম কিভাবে হয়েছে, কিন্তু সাগর কোনো কিছুর উত্তর দিতেছে না। সব কিছু লাগানো শেষ হয়ে যেতেই সাগর রাকিবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শোন, তুই এখন বাসায় চলে যা, আর আমার কি হয়েছে এটা কাউকে বলবি না। যদি নিচে আম্মু আব্বু বা সাইমা যদি জিজ্ঞেস করে কি হয়েছে আমার, তাহলে বলবি কিছু হয় নাই। তোর তো ট্রিটমেন্ট দরকার। ট্রিটমেন্ট না পাইলে এগুলো অনেক সমস্যা করবে। চল, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আর এই ওষুধগুলো কে দিয়েছে? এইগুলো আমাদের বেস্ট ফ্রেন্ড আয়না আছে না, তার জামাই তো একজন ডাক্তার, তার জামাই দিয়েছে। আচ্ছা, তাহলে 2-3 দিন এইগুলো ব্যবহার কর, দেখি কি পর্যায়ে যায়। যদি ভালো না হয় তাহলে তোকে ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর তুই এই 2-3 দিন কলেজে যাওয়ার দরকার নেই। আমি না হয় আন্টিকে বলবো না, কলেজে ক্লাস হয় না, এটার জন্য কেউ কলেজে যায় না। না, আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে সকালবেলা, না হলে সারাদিন ঘরে বসে থাকলে আম্মু টের পেয়ে যাবে আমার কিছু হয়েছে। সারাদিন না হয় কলেজে না গিয়ে ঘোরাঘুরি করব, এরপর বিকেলবেলা বাড়িতে চলে আসব। ঠিক আছে, তোর কাছে যেটা ভালো মনে হয় ওইটাই করব। এখন তাহলে আমি যাই, আর যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দিবি। ঠিক আছে, তুই যা তাহলে। তোর যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমি তোকে সাথে সাথে ফোন দিব। রাকিব চলে যেতে সাগর আবার আগের মতো করে দরজা আটকে দিয়ে বিছানায় শুয়ে রইল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই তার। এদিকে নদী সোফায় বসে টিভি দেখতে দেখতে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, তোমাকে একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা দেখে বলো তো কেমন হয়েছে ভিডিওটা। ঠিক আছে, দেখা ভিডিওটা, দেখি কি ভিডিও দেখাবি। নদীর আম্মু ভিডিওটা দেখে পুরো অবাক হয়ে গেল। তার মেয়ে যে এতটা নিচে নামতে পারে উনি ভাবতেই পারে নাই। নদীর আম্মু বসে থেকে উঠে দাঁড়ালো, ফোনটা ছুঁড়ে মেরে বলতে লাগলো, তোর মতো মেয়েকে জন্ম দিয়ে আমি পাপ করেছি। তুই ছেলেটার কি অবস্থা করেছিস একবার দেখেছিস? এতে ছেলেটার কত বড় ক্ষতি হতে পারে। এখন যদি এই ছেলেটার একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে এটার দায়ভার কে নেবে? তোর মামা কোথায় ছিল? তিনি এসব দেখে নাই তুই যখন এসব করেছিলি? না মামা, দেখা হয় নাই। তার মামা দেখলেও মামা কিছু করবে না আমাকে। আর তুমি আমার ফোন এভাবে ছুঁড়ে ফেলে দিয়েছো কেন? তুই আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যা, তোর মতো মেয়ের এই বাড়িতে জায়গা নেই। আম্মু, কি বলতেছো এসব তুমি? ভিডিওটা দেখে মনে হয় তুমি পাগল হয়ে গেছো, উল্টাপাল্টা বকাবকি শুরু করে দিয়েছো। আমি উল্টাপাল্টা বকা শুরু করে দেই নাই, তোকে যেটা বলেছি সেটা কর। তুই এখনই এ বাড়ি থেকে বের হয়ে যা। আমি বের হব না। এ বলে নদী সোফা থেকে উঠে ফোনটা নিয়ে নিচে চলে আসলো তার রুমে। এ বলে নদী সোফা থেকে উঠে ফোনটা নিয়ে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছে আর ভিডিওটা দেখতেছে আর হাসতেছে। দেখতে দেখতে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেল। সাগর তার রুমে বসে আছে, এমন সময় দরজায় নক দিল। সাগর ভিতর থেকে বলতে লাগলো, আম্মু, আমি খাবার খাবো না, আমার ক্ষুধা নাই, তোমরা খাবার খেয়ে নাও। হঠাৎ তোর কি হয়েছে? খাবার খাবি না কেন? বাইরে থেকে খাবার খেয়ে এসেছিস নাকি? হ্যাঁ, বাহির থেকে খাবার খেয়ে এসেছি, আর রাকিব এসেছিল আমার জন্য খাবার নিয়ে এসেছে, পরে 2 জন মিলে খাবার খেয়েছি। তোমরা খাবার খেয়ে নাও। ঠিক আছে, আমরা খাবার খেয়ে নিতেছি। আর তোর যদি ক্ষুধা লাগে তাহলে ফ্রিজ থেকে সবকিছু বের করে গরম করে খাবার খেয়ে নিস। ঠিক আছে, আমার যদি ক্ষুধা লাগে তাহলে আমি ফ্রিজ থেকে খাবার বের করে খাবার খেয়ে নিবনে। এখন যাও, আমাকে ঘুমাতে দাও।
সাগরের আম্মু সাগরের রুমের সামনে থেকে চলে গেল নিচে। খাবার টেবিলে সামনে আসতে সাগরের আব্বু বলতে লাগলো, কি হয়েছে সাগরের মা? সাগর আসলো না কেন? বিকালে রাকিব এসেছিল, দুজন খাবার খেয়েছে রেস্টুরেন্ট থেকে খাবার এনে। এটার জন্য এখন নাকি তার ক্ষুধা নেই। রাকিব ভাইয়া তো এসেছিল, কিন্তু রাকিব ভাইয়ের হাতে তো কোনো খাবারের জিনিসপত্র ছিল না। আর আম্মু ভাইয়া যখন বাইরে থেকে বাড়িতে এসেছিল তখন ভাইয়া মুখে মাস্ক পরেছিল। হঠাৎ ভাইয়া মুখে মাস্ক পরেছে, এটার জন্য আমার চিন্তা হচ্ছে। হয়তো বাইরে ঘুরতে বের হয়েছিল, আর এখন তো রাস্তাঘাটে ধুলাবালুর অভাব নেই, খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। না আম্মু, ভাইয়া তো বাহিরে ধুলোবালিতে খেলাধুলো করে, অভ্যেস আছে। আমার মনে হচ্ছে ভাইয়া নিশ্চয়ই কিছু একটা হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই কিছু হয়েছে। আচ্ছা, সকালবেলা তো সাগর বের হবে খাবার খাওয়ার জন্য, তখন না হয় জিজ্ঞেস করা যাবে তার কি হয়েছে, সে এমন করতেছে কেন। নিশ্চয়ই নতুন নতুন প্রেমে পড়েছে, তো হয়তো এটার জন্য এরকম করতেছে। হতেও পারে, আবার নাও হতে পারে। সবে মিলে খাওয়া দাওয়া করে যে যার যার রুমে চলে গেল। রাত প্রায় 2টা। সাগর তার রুম থেকে বের হয়ে আস্তে আস্তে চলে আসলো নিচে। ফ্রিজ থেকে খাবারগুলো বের করে গরম করে লাইটের আলো দিয়ে খাবার খেতে লাগলো। হঠাৎ ঘরের লাইট জ্বলে উঠল। সাগর লাইটের সুইচের দিকে তাকাতে দেখতে পেল তার ছোট বোন দাঁড়িয়ে আছে। সাগরের মুখের এরকম অবস্থা দেখে সাইমা বলতে লাগলো, ভাইয়া, তোমার মুখের এই অবস্থা কিভাবে হয়েছে? আর হাতের এই রকম অবস্থা কিভাবে হয়েছে? এটার জন্য তুমি আমাকে কাছ থেকে লুকিয়ে বেড়াচ্ছ? সত্যি করে বলো কিভাবে হয়েছে? জানি না কিভাবে হয়েছে, হঠাৎ এরকম হয়ে গেছে। এই বলে সাইমা দৌড়ে চলে গেল তার আম্মুর রুমে। তার আম্মু আব্বুকে ডেকে নিয়ে চলে আসলো নিচে। সাগরের এরকম অবস্থা দেখে সাগরের আম্মু কান্না করতে করতে বলতে লাগলো, কিরে সাগর, তোর এই রকম অবস্থা হয়েছে কিভাবে? তুই কোথায় গিয়েছিলি যে তোর এই রকম অবস্থা হয়েছে? সাগর কোনো কথা বলতেছে না দেখে সাগরের আব্বু বলতে লাগলো, সাগর সত্যি করে বলতো তোর কি হয়েছে? আর এরকম হাতে আর মুখে এই অবস্থা করেছে কে? মুখের দাগ দেখে তো মনে হচ্ছে নখের দাগ এগুলো। হ্যাঁ আব্বু, এইগুলো নখের দাগ। আর এইগুলো কিভাবে হয়েছে এটা আমি বলতে পারবো না। আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি ওষুধ লাগিয়ে দিয়েছি, সুস্থ হয়ে যাব তাড়াতাড়ি। সাগর খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। এইদিকে বাকি সবাই যার যার রুমে চলে গেল। বিছানায় শুয়ে পড়তে ঘুম চলে আসলো তার। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। সকাল 9টা। সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো কলেজে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় মারিয়া এসে সাগরের পথ আটকে দাঁড়ালো আর বলতে লাগলো, সাগর, তোমার হাত দেখাও তো। তোমার হাতের অবস্থা এখন কেমন আছে? আমি দেখতে চাই। সুস্থ হয়ে যাব খুব তাড়াতাড়ি। আরে আপনি কি বলতেছেন? আমার হাতের অবস্থা মানে বুঝতেছি না কি বলতে চাইতেছেন। আমার হাতের অবস্থা তো খুবই ভালো, এই দেখেন আমার হাত খুব ভালো। দেখো, মিথ্যে কথা বলবে না। আমি নদীর ফোনে ভিডিওতে দেখেছি তোমার হাতের অবস্থা খুবই খারাপ। তুমি তোমার হাত দেখাও, আমি তোমার হাত দেখতে চাই। সাগর তার শার্টের হাতা উঠাতে যাবে এমন সময় পিছন থেকে নদী বলে উঠল, কিরে মারিয়া, তোকে বলেছিলাম না এই ছেলের কোনো কিছুই হবে না? দেখেছিস ছেলেটা একদম সুস্থ আছে। দেখ নদী, তুই একদম কথা বলবি না। তোর সাথে কথা বলতে আমার ইচ্ছে করতেছে না। তুই এখান থেকে চলে যা। হ্যাঁ হ্যাঁ, তুই কথা বল, আমি চলে যাইতেছি। নদী ওইখান থেকে চলে যেতেই মারিয়া সাগরের হাত দেখে অবাক হয়ে গেল, কারণ আগের চাইতে আরও অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। এটা দেখে মারিয়া বলতে লাগলো, সাগর, তুমি এক কাজ করো, একটা ভালো ডাক্তার দেখাও, না হলে তোমার এই হাতের অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাবে। আমি ওষুধ এনেছি, দেখি কি হয় কয়েকটা দিন ওষুধ খেয়ে। ঠিক আছে, এখন তুই ক্লাসরুম থেকে যা, আর বাহিরে বের হবি না বেশি। 2-3টা ক্লাস করে এরপর বাসায় চলে যাবি। ঠিক আছে আপু। সাগর চলে আসলো ক্লাসরুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর স্যার ক্লাসে এসে ক্লাস করাতে লাগলো। এদিকে নদী সবার সাথে বসে বাহিরে আড্ডা দিতেছে আর বলতেছে,
কালকে যে আমাকে সাগর কিস করেছিল আর জড়িয়ে ধরেছিল, এটার শাস্তি সে পেয়ে গেছে। তোরা সবাই ভিডিওটা দেখতে চাস নাকি সাগরের কি অবস্থা করেছি? হ্যাঁ, আমরা সবাই ভিডিওটা দেখতে চাই। আমরাও দেখব সাগরের কি অবস্থা করছো। নদী তার ব্যাগ থেকে ফোনটা বের করে ভিডিওটা দেখাতে লাগলো। বেশ কিছুক্ষণ সবাই ভিডিওটা দেখার পর নদীর হাতে ফোন দিয়ে সবাই চলে যেতে লাগলো। এটা দেখে নদী সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা সবাই চলে যেতেছো কেন? জাস্ট কিস আর জড়িয়ে ধরেছে, এটার জন্য যদি এরকম শাস্তি হতে পারে তাহলে আমরা তো আপনার বেস্ট ফ্রেন্ড বা ক্লাসমেট, আমাদের শাস্তি তো আরও দ্বিগুণ হবে। তার চাইতে ভালো আমরা আপনার থেকে দূরে থাকি। আরে আমি তোমাদের কেন কিছু করব? তোমরা যদি কিছু অন্যায় না করো, সাগর তো অন্যায় করেছে, এটার জন্য সাগর তার প্রাপ্য শাস্তি পেয়েছে। তোমরা এত ভয় পাচ্ছ কেন? তোমাদেরকে কিছু করব না। তবুও সবাই মানতে নারাজ ওইখান থেকে চলে গেল যার যার ক্লাসরুমে। এদিকে সাগরে কয়েকটা ক্লাস শেষ করে চলে আসলো বাহিরে। বেশ কিছুক্ষণ আশেপাশে ঘোরাঘুরি করার পর সাগর চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতে তার আম্মু এসে দরজা খুলে দিল। সাগর সোজা চলে আসলো তার রুমে, ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় তার আম্মু তার জন্য খাবার নিয়ে আসলো। এটা দেখে সাগর বলতে লাগলো, আরে আম্মু, খাবার উপরে নিয়ে এসেছো কেন? আমি তো এখনই নিচে যাইতাম খাবার খাওয়ার জন্য। তুই অসুস্থ, এটার জন্য আমি নিয়ে আসলাম খাবারগুলো। হ্যাঁ কর, আমি খাইয়ে দিতেছি। সাগরের আম্মু সাগরকে খাওয়াই দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে সবাই। এমন সময় সাগরের রুমে প্রবেশ করলো সাইমা আর বলতে লাগলো, ভাইয়া ভাইয়া, তোমাদের জন্য একটা সুখবর আছে। এই দেখো, আমি গোল্ডেন A+ পেয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো নাম্বার পেয়েছিস। যেহেতু ভালো নাম্বার পেয়েছিস তাহলে মিষ্টি কই? মিষ্টি খাওয়া আমাকে এনে। ভাইয়া ভাইয়া, তোমাদের জন্য একটা সুখবর আছে। এই দেখো, আমি গোল্ডেন। আচ্ছা, বিকালে তোমাকে নিয়ে দোকানে যাব, এরপর না হয় মিষ্টি খাবো। ঠিক আছে, এখন তোমরা যাও, আমি একটু ঘুমাবো, খুব ঘুম পাইতেছে। সাগরের আম্মু আর সাইমা চলে গেল তাদের রুমে। ওইদিকে সাগর দরজাটা লাগিয়ে দিয়ে ওষুধ লাগিয়ে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। বিকেল 5টা। সাইমাকে নিয়ে চলে আসলো একটা পার্কে। দুজন বসে বাদাম খাইতেছে। এমন সময় নদী এসে সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, বাহ, এইখানে বসে প্রেম করতেছিস, বেশ ভালোই। কলেজে যদি প্রেম করতি তাহলে তোকে আর একটু শিক্ষা দিয়ে দিতাম। মাত্র তো হাতে আর মুখের অবস্থা খারাপ করেছি। সাইমা বেঞ্চ থেকে উঠে নদীর গালে ঠাস ঠাস করে কয়েকটা চড় মারলো আর বলতে লাগলো, এই বেহায়া মেয়ে, আমার ভাইয়া তোকে কি এমন করেছিল যে তুই আমার ভাইয়ার এরকম অবস্থা করেছিস? তাড়াতাড়ি বল, না হলে কিন্তু আমি আবারও তোর গালে চড় মারবো। আরে সাইমা, তুই এসব কি করতেছিস? ছেড়ে দে মেয়েটাকে। আর ওনার কোনো অপরাধ নাই, আমি অপরাধ করেছি, এটার জন্য শাস্তি পেয়েছি। সাগরের কথায় সাইমা নদীকে ছেড়ে দিল। আর এদিকে নদী রাগে দাঁত কটমট করতে করতে বলতে লাগলো, সাগর, তোর বোন আমাকে এরকম করেছে না, এটার শাস্তি তোর বোনকে না তোকে দিব। কালকে শুধু তুই কলেজে আয়, তারপর তোর শাস্তির আমি ব্যবস্থা করতেছি। এই বলে নদী ওইখান থেকে চলে গেল। এইদিকে সাইমা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া, এই মেয়েটা তোমার উপর অত্যাচার করেছে, আর তুমি এই মেয়েকে কিছু বললে না। আমি আব্বুকে ফোন দিয়ে বলবো নাকি এসব? আব্বুকে বললে কিন্তু আব্বু এই মেয়েটাকে সোজা বানিয়ে ফেলবে। না, কিছু বলতে হবে না আব্বুকে। আমি আরেকটু সুস্থ হই, তারপর নিজে এই মেয়েটাকে শাস্তি দিব। কার সাথে পাঙ্গা নিয়ে এসেছে সে তো জানে না আমি কে, আর আমি কত বড় হারামি। চলো এখন মিষ্টি নিয়ে বাড়িতে চলে যাই, সন্ধ্যা হয়ে আসতেছে। হ্যাঁ ভাইয়া, চলো যাওয়া যাক। সাগর তার বোনকে নিয়ে চলে আসলো মিষ্টির দোকানে। মিষ্টি কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণের মধ্যে দুজন চলে আসলো বাড়িতে। এসে ভাই বোন মিষ্টি খেয়ে আড্ডা দিতেছে। এমন সময় সাগরের আম্মু সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তোর হাতের অবস্থা এখন কেমন? আর তোর খালাতো বোন আর মামাতো বোন আসবে কালকে বা 2 দিন পরে। তাদেরকে নিয়ে তুই ঘোরাঘুরি করবি 1 সপ্তাহের মতো। এই 1 সপ্তাহ কলেজে যাবি না? ঠিক আছে আম্মু, এই 1 সপ্তাহ না হয় কলেজে না গেলাম,
সাইমা, এক কাজ কর, নুডলস তো আছে, আমার জন্য নুডলস রান্না করে নিয়ে আয়। আর তুই খেলে তুইও রান্না করিস। ঠিক আছে ভাইয়া, তুমি বসো, আমি নুডলস রান্না করে নিয়ে আসতেছি। এ বলে সাইমা ওইখান থেকে চলে গেল রান্নাঘরে। বেশ কিছুক্ষণ পর নুডলস রান্না করা শেষ করে চলে আসলো রুমে। সাগরকে এক প্লেট দিয়ে বাকি এক প্লেট সে নিজে খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ হতে সাগর চলে আসলো তার রুমে। এদিকে নদী বসে বসে টিভি দেখতেছে আর নিজের রান্না করা খাবার খাইতেছে। নদীর আম্মু এখন আর রান্না করে না। নদী বসে বসে টিভি দেখতেছে আর খাচ্ছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে অচেনা নাম্বার। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, হ্যালো, আপনার নাম কি নদী? আপনি কি আর যে এই কলেজে লেখাপড়া করেন? হ্যাঁ, আমি এই কলেজে লেখাপড়া করি। কেন, কি হয়েছে? আর আপনি কে? আমার ফোন নাম্বার কোথা থেকে পেলেন? আমি আপনার ফোন নাম্বার কোথায় থেকে পেয়েছি এটা না হয় পরে বলবো, তার আগে আমাকে কিছু প্রশ্নের উত্তর দেন। সাগর নামের একটা ছেলে আছে, তাকে আপনি এরকম করছেন কেন? আরে ভাই, আপনি কে? আর আমার প্রশ্নের উত্তর দেন, এরপর আমি আপনার প্রশ্নের উত্তর দিব। আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন, এরপর আপনার প্রশ্নের উত্তর দেব আমি। আপনি যে কাজগুলো করছেন এই কাজগুলো একেবারে ঠিক করেন নাই। খুব শীঘ্রই আপনার উপরে চাপ আসবে, এরপর দেখে নিন। ফোন রাখলাম, এখন ভালো থাকবেন। এদিকে নদী টেনশনে পড়ে গেল। কে তাকে ফোন দিয়ে হুমকি দিল। এসব ভাবতে ভাবতে নদী চলে আসলো তার রুমে। দেখতে দেখতে রাত 11টা বেজে গেল। নদী খাওয়া দাওয়া করে তার রুমে এসে ঘুমিয়ে গেল। এদিকে সাগর বেলকনিতে দাঁড়িয়ে ফোন টিপতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রাকিব ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে রাকিব বলতে লাগলো, সাগর, আমি নদীকে ছেড়ে দিয়েছি আর বলছি যে খুব শীঘ্রই তার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে, যে পরিবর্তনটা তুই করবি। এখন আর তার সামনে পিছনে কোনো ছাত্রছাত্রী নেই, তুই চাইলে যা ইচ্ছা তাই করতে পারিস। এখন আমি কোনো কিছুই করব না। এখন কোনো কিছু করলে পরে একটা সমস্যা হবে। আচ্ছা, তোর যখন ইচ্ছা হবে তখন না হয় তুই কিছু করিস। এখন এক কাজ কর, তুই কালকে নদীকে সামান্য পরিমাণে একটা ডোজ খাওয়াবি, যাতে নদী তোকে আস্তে আস্তে চিনতে পারে। এটা নিয়ে চিন্তা করিস না, আমার হাতের অবস্থা এখনো তেমন ভালো হয় নাই। ভালো হোক, এরপর আমি নদীকে দেখে নিব। আমাকে এখনো চিনে নাই আমি কে। হ্যাঁ, তুই ভালো হলে এরপর নদীর একটা ব্যবস্থা করতে হবে। এখন ঘুমা, রাত হয়েছে অনেক। কালকে আবার কলেজে যাবি, আমিও যাব কলেজে কালকে। এই বলে রাকিব কলটা কেটে দিল। এদিকে সাগর তার রুমে এসে বিছানায় শুয়ে পড়তে ঘুম চলে আসলো তার। কখন যে ঘুমিয়ে গেছে টেরই পেল না। দেখতে দেখতে কেটে গেল সারা রাত। সকাল 9টা। সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বসে